মেয়েটা কই? গাড়িতেই আছে। কিছু করিসনি তো তাকে? না স্যার। আমার খাবার সে, ভুলেও টাচ করবি না ওকে। জি স্যার। ওর ফোন আর ওকে গাড়িতে রেখে পালা দেখি এবার। কেন স্যার, কুমিল্লা যাব না? ওর বাপ ভাইরা আসছে তোদের পেছনে বাটাম দিতে। বাটাম নিতে পারলে গাড়িতেই বসে থাক। বাই দ্য ওয়ে, আমি কিন্তু চিনি না তোদের। বাই। এ কথা বলে কল কাটতে গিয়েও থেমে গেল ইয়াসির। কিছু একটা ভেবে ঠোঁট কামড়ে হাসল। ছবিতে দেখা মেয়েটাকে মনে ধরেছে। হাত নিষ্পিস করছে ছুঁয়ে দেখতে। শরীরের গঠন অস্থির, দেখেই মনে হচ্ছে পুরুষালী হাত পড়েনি লতানো দেহে। বাপ ভাই যে খুব আদরে বড় করেছে সেটা দেখেই বোঝা যায়। তবে নারী যখন হয়েছে পুরুষ তো ছবি, আদরের ছাপ পড়বেই তার সর্বাঙ্গে। পুতুলটাকে যখন খুবলে খাবে তখন কি আর এমন স্নিগ্ধরূপ থাকবে? থাকবে না রে, থাকবে না। এতদিন যত মেয়ের গায়ে তার হাত পড়েছে সেই মেয়েই মারা গেছে। কেউ বা মরেছে সঙ্গম চলাকালীন, কেউ বা মাত্রাতিরিক্ত রক্তক্ষরণে। এখানে তার তো দোষ নেই, সব দোষ মেয়েগুলোর। তারা কেন তার রুডলি আদর নিতে পারে না? মেয়ে হয়ে যখন জন্মেছে পুরুষের আদর কেন নিতে পারবে না? কেন? যারা পারে না তাদের মরে যাওয়াটাই ভালো। এত নরম সরম মানবীদের জন্য এই পৃথিবী নয়। তাকে চুপ থাকতে দেখে ছেলেটি ভয়ে ভয়ে বলল, ওরা খোঁজ পেল কিভাবে বস? কাদের বাড়ির মেয়ে তুলেছিস খোঁজ নিসনি? না নিলে নিয়ে নে। তবে এটা কেবল টেইলর ছিল। সিনেমা এখনো বাকি। গা ঢাকা দে। যতদিন না আমি বলবো ততদিন বাইরে বেরোস না, নয়তো সায়ন শুদ্ধ তোদের এক একটাকে ধরে এমন ঠাপ দেবে বাপ বলারও সময় পাবি না। সায়নকে নিয়ে ভয় আছে, তবে শুদ্ধকে তো ওই রকম মনে হয়নি। সায়নের থেকেও শুদ্ধ ডেঞ্জারাস। সায়ন প্রকাশ্যে খেলে আর শুদ্ধ চাল বুঝে দান ফেলে। মাদারচোদ একটা চিজ বটে। কথার কথা এক কথা, আমরা ফেঁসে যাব না তো বস? আমি কি করে বলবো? ফাঁসবি নাকি কি করবি তা তোরা জানিস। তবে হ্যাঁ, আমার সাথে চালাকি করতে যাস না। চালাকি তোমাদের পেছন দিয়ে ভরে দেব। আউচ করারও সময় দেব না। মনে রাখিস, আমি এসবে দারুণ এক্সপার্ট। এ কথা বলেই ইয়াসির কল কেটে দিল। ছেলেগুলো একে অপরের দিকে তাকিয়ে চিন্তিত হয়। তাদের দিয়ে কাজ করিয়ে ফাঁকতলে নিজেই কেটে পড়েছে, আবার শীতল কণ্ঠে ছেটও দিচ্ছে নাম না বলার জন্য। এই লোক ঠান্ডা মাথার খুনি। প্রথমে বুঝতে পারিনি, বোঝার উপায়ও নেই, কারণ এই লোক ডিলার নয়। তাদের সাথে ডিল করেছে অন্য কেউ। অন্য কেউ সেই মানুষটাকেও চেনে না। মোট কথা টাকার পোকা তারা। যার থেকে টাকা পায় তার হয়েই কাজ করে। তাছাড়া কিডন্যাপ কেসেই প্রথমবার তাও তো নয়, পূর্বেও বহুজনকে করেছে। হাত পা লুলা করে বাড়ির সামনে ফেলে এসেছে, কাউকে মেরে গুম করে দিয়েছে, কাউকে বা টাকার বিনিময়ে প্রাণ ভিক্ষা দিয়েছে। এসব কাজ বহুবার করেছে বলেই চৌধুরী বাড়ির মেয়ে তুলতে এত কিছু ভাবিনি। এখন মনে হচ্ছে এবার চালে ভুল করে ফেলেছে। তাদের খোঁজ নেওয়া উচিত ছিল। সায়ন পশু কোরবানি করার মতো মানুষ জবাই করে, শুদ্ধ নাকি কম না। এমন ভয়ঙ্কর ভাইদের আদুরে বোনকে তুলে আনাটা উচিত হয়নি। এখন নিজেরাই মারা পড়বে। নিজেদের অভিজ্ঞতা থেকে বুঝেছে বড়লোকগুলো গিরগিটি হয়, সময়ে সময়ে রং বদলায়, ইয়াসিরের মতো নিমকহারাম টাইপের হয়। কাজ করিয়ে পরে তাদেরকেই চিনতে পারে না। অগ্রিম টাকা নিয়েছিল বিধায়, নয়তো টাকা ছুটত শালা ইয়াসিরের মুখে। এখন কিচ্ছুটি করারও নেই। বাঁচতে চাইলে চোখ বুজে জান নিয়ে পালাতে হবে। বিড়বিড় করে এসব বলতে বলতে তারা গাড়ি থেকে বের হলো। ফেনীতে ঢুকতে পারিনি এখনও। এটা কোন জায়গা ধারণা করতেও পারল না। আশেপাশে রাস্তা আছে বোধহয়, গাড়ি চলাচলের শব্দ আসছে। পাঁচজন গাড়ি থেকে নেমে তাকালো অবচেতন শীতলের দিকে। থাপ্পড়ের আঘাতে মেয়েটার ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে, কপালে কালশিটে। ফর্সা দুই গালে থাপ্পড়ের দাগ। দলের ছেলেগুলোর একজন শীতলকে পরখ করে দাঁত বের করে হেসে বলল, মামা, মাইয়া কিন্তু বহুত সুন্দরী।
এমন জিনিস ফেলাইয়া যাইতে মন চাইতাছে না, খাইতে না পারি, একটু চটকাইতে তো পারি। বাইনচোদ, তুই চটকা, আমরা জায়গা। হ্যার বাপ ভাইয়ে আইতাছে। হ্যার ভাইরে তো চেনো না শালা, সে জল্লাদ একটা। চোখের পলকে কল্লা কাটে, তোর কল্লা কাইটটা তোর মায়েরে তবারক হিসেবে পাঠাইয়া দেবেনে। সব জাইন্না হ্যার বুইন্ডে উঠাইছিলি কেন তাইলে? তোর কথায় আইসা এখন দেখি সত্যি সত্যি মরতে হইব বাল। আমিও জানতাম না, পরে জানছি তয় হ্যার বড় ভাইয়ের রেকর্ড ভালানা, বহুত ডেঞ্জারাস আছে, হাতে পড়লে জান শেষ। মাম্মা, হাঁটন ধর, বাচ্চা থাকলে মেলা মাইয়া পাবি। একথা বলে থামতেই খেয়াল করলো আরেকজন শীতলের আইফোন ধরে নেড়ে চেড়ে দেখছে, চোখে লোভাতুর দৃষ্টি, একদম নিউ ফোন। মাইয়ার বাপে বোধহয় মেলা বড়লোক, নাইলে এইটুকুন মাইয়ারে কেউ আইফোন দেয়? তারও মেলা দিনের শখ একটা আইফোন কেনার। আইফোনে যা ছবি আসে না, পুরাই অস্থির। ওর মনের অবস্থা বুঝে পাশের জন ফোনটা ছো মেরে কেড়ে নিল। তারপর গাড়ি থেকে স্যানিটাইজার নিয়ে রুমালে মাখল। এরপর রুমাল দিয়ে ফোনটা ভালো করে মুছে অন করে ছুঁড়ে মারল শীতলের দিকে। তখনই ফোনটার আলো জ্বলে উঠল। একের পর এক ফোন কল আসতে থাকলো। কখনো বাবা, মা, সায়ন ভাই, বড় আব্বু, সব থেকে বেশি কল এলো বিশুদ্ধ পুরুষ নামে সেভ করা নাম্বারটি থেকে। কলের বহর দেখে তারাও বুঝে নিল এই নাম্বার ট্রাক হচ্ছে বা হতে পারে। এই কথা স্মরণে আসতেই তারা একে অন্যের দিকে তাকিয়ে প্রাণপণে ছুটতে শুরু করলো। 5 জন ছেলে ছুটতে ছুটতে আধারে মিলিয়ে গেল, আর অবচেতন শীতল সেভাবেই পড়ে রইল। একটা কালো বিড়াল এসে ঘুরঘুর করে গেল। দেখে গেল কার বুকের ধন জ্ঞান হারিয়ে অন্ধকারে পড়ে আছে। ওদিকে মেয়ের চিন্তায় সিমিন চৌধুরীর প্রেশার বেড়ে গেছে। কোনোভাবেই প্রেশার কমছে না। অসহায় সুরে কেঁদেই যাচ্ছে আর দোষারোপ করছেন নিজেকে। কেন মেয়েটাকে সঙ্গে নিলেন না? কেন কোচিংয়ে যেতে বারণ করলেন না? কোথায় গেল মেয়েটা? কে নিয়ে গেল ওনার জান পাখিকে? তারা কি কিছু খেতে দিয়েছে নাকি কষ্ট দিচ্ছে? এভাবে একের পর এক বিলাপ করেই যাচ্ছেন। ওনাকে কোনো মতে থামাতে না পেরে শখ পরপর দুটো ইঞ্জেকশন পুশ করে দিল। সিমিন চৌধুরীও ধীরে ধীরে থেমে গেলেন। কিছুক্ষণ পর প্রেশার কন্ট্রোলে এলে ওনার চোখেও ঘুম নেমে এলো। বাড়ির সকলে তখনও চিন্তায় অস্থির। বাচাল মেয়েটা ঘণ্টাখানিক হলো বাসায় নেই, তাতেই বাড়িটা যেন থমকে গেছে। প্রায় 2.5 ঘন্টা পর একটা গাড়ি এসে থামল শীতলের গাড়ির পেছনে। লোকেশন এখানেই শো করছে, অথচ শীতলের ফোনটা এখানেই আছে। সায়ন কোমরে পিস্তল গুজে গাড়ি থেকে নামল। একটাকেও যদি ধরতে পারে জান খুবলে খাবে। কত বড় কলিজা ওজন করে দেখবে। গজগজ করতে করতে সে খেয়াল করল পুরো জায়গাটা ঘুটঘুটে অন্ধকার, লোকশূন্য এরিয়া। শীতল ছোট থেকে অন্ধকারে থাকতে পারে না, অন্ধকারে ফোবিয়া আছে তার। সে ফোনের ফ্ল্যাশ অন করে গেল গাড়িটার কাছে। আশেপাশে কেউ নেই। ঝোপের ঝাড়ে ঝিঝি ডাকছে। গাড়ির দরজাও খোলা। হাতে পিস্তল নিয়ে খোলা দরজা দিয়ে ভেতরে তাকিয়ে বুকটা ছলাৎ করে উঠল তার। আদরের বোনের এই অবস্থা দেখে হতবাক হয়ে গেল সে। ছুটে গিয়ে বুকে আগলে নিল শীতলকে। গাল চাপড়ে আদুরে সুরে ডাকতে লাগলো, শীতল, বোন আমার, এই জান বাচ্চা, তাকা, তাকা আমার দিকে। বোন, শুনতে পাচ্ছিস? চোখ খোল না, ভাইয়া এসে গেছি, ভয় নেই। শীতলের কোনো সাড়া নেই। সায়ন এবার চেঁচিয়ে আজমলকে বলল, গাড়ি থেকে তাড়াতাড়ি পানি আনতে। আজমল পানি নিয়ে এসে পানির ঝাপটা দিল। এবারও ব্যর্থ। ফোনের আলোতে আঘাতের চিহ্ন নজর এড়ালো না তার। তখন আজমল আমতা আমতা করে বলল, ভাই, আপুরে হাসপাতালে নিয়ে যাওন লাগবো। খানকির পোলাগোর বিশ্বাস নাই, হেরা আপুরে কিছু খাওয়াইতেও পারে। দেরি করণ যাইব না, চলেন, উঠেন, জায়গা। তাই চল। একথা বলে উঠতে গেলে শীতলের পাশ থেকে ফোনের আলো জ্বলে উঠল। ফোনের ডিসপ্লেতে ভাসছে একটা নাম, বিশুদ্ধ পুরুষ। সায়ন ভালো করেই জানে কে সে।
কলের বহর দেখে বুঝতে বাকি রইল না অপর পাশের মানুষটিও অস্থির, বিচলিত, চিন্তিত। তাকেও শান্ত করাটা জরুরি, তাই সে শীতলকে আগলে রেখে ফোনটা রিসিভ করল। তখন শুদ্ধর বিচলিত কণ্ঠস্বর শোনা গেল। হ্যালো শীতল, আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যালো শুদ্ধ, আমি ভাইয়া বলছি। ওকে পেয়ে গেছি, বাসার দিকে যাচ্ছি, গিয়ে কথা বলছি। ও ঠিক আছে ভাইয়া। হুম, সত্যি ঠিক আছে, ওকে ফোনটা দাও। সেন্সলেস। এ কথা শুনে শুদ্ধ চুপ হয়ে গেল। এরপর থমথমে গলায় বলল, সেন্সেলে পোর্ট্রেট আর্টিস্ট ডেকে স্কেচ করাবে। ৫-১০ যতজনই হোক তোমার বোনকে বলবে তাদের মুখাব্যয় মনে করে আর্টিস্টকে জানাতে। আমার স্কেচ চাই মানে চাই। হুম। ওর শরীরে আঘাতের চিহ্ন থাকলে বাড়ির দিকে যাওয়ার দরকার নেই, আপাতত ফুপির বাসায় যাও। ফুপিকে আমি জানিয়ে রাখছি। রিল্যাক্স ভাই, দেখে মনে হচ্ছে ওই রকম কিছুই ঘটেনি। ভয়ে সেন্সলেস হয়েছে বোধহয়। আপাতত হাসপাতালের দিকে যাচ্ছি, রাখছি। এ কথা বলে সায়ন কল কেটে ফোনটা পকেটে রাখল। শীতলকে কোলে নিয়ে বের হলো গাড়ি থেকে। তার গাড়িতে বসে আজমলকে বলল গাড়ি জোরে টান দিতে। আজমল সায়নের কথা মতো তাই করল। সায়ন তখনও শীতলের জ্ঞান ফেরাতে মুখে পানি দিচ্ছে, কখনো ডাকছে। না, কিছুতেই কিচ্ছু হচ্ছে না। তখন মনে হলো বাড়িতেও খবরটা জানানো দরকার। খুব টেনশনে আছে সবাই, তাই সে স্বর্ণকে অল্প কথায় মেসেজ করে জানিয়ে দিল। তারপর ছুটল আশপাশের কোনো হাসপাতালে। শীতলের আগে জ্ঞান ফেরানো দরকার। এদিকে সায়নের কথায় শুদ্ধের বুক থেকে যেন পাথর নেমে গেল। ধপাস করে বসে পড়ল বিছানায়, গা ঘেমে একাকার অবস্থা। পরনের অ্যাপ্রন খুলে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ সেভাবেই শুয়ে থেকে বুকের বাঁ পাশে হাত বুলিয়ে বুক ভরে শ্বাস নিল। এতক্ষণ দমটা বুঝি গলায় আটকে ছিল। তবে ঘটনাখানা স্বাভাবিকভাবে নিতে পারল না। কেন জানি তার মনে হচ্ছে কেউ ইচ্ছে করেই কাজটা করল, সংকেত নতুবা সতর্কবার্তা দিতে। কিডন্যাপ করে নির্জন রাস্তায় নিয়ে গিয়ে ফোন অন করে রাখার ব্যাপারটা আরও বেশি অস্বাভাবিক লাগছে। এটাও তো দেখতে হবে কার কলিজায় বাড় চড়েছে যে চৌধুরী বাড়ির মেয়ের দিকে হাত বাড়ায় কে। ব্যাপারটা ছোট করে দেখলে তো হবে না। নিশ্চয়ই এর পেছনে কেউ আছে, তবে সে কে, কী বা তার উদ্দেশ্য। মেয়েকে পাওয়া গেছে শুনে শাহাদাত চৌধুরী এই খবর জানিয়ে দিলেন। যেসব পুলিশ উপর মহলের আদেশে রাস্তায় নেমেছিল তারা ফিরে গেল। ট্রাফিক পুলিশদের কাছেও বার্তা পৌঁছে গেল। ঘণ্টা খানিকের মধ্যে যেমন তৎপর হয়ে পড়েছিল তেমনি সবাই থেমে গেল। সব কিছুই পাওয়ার, হাতে পাওয়ার থাকলে সবই সম্ভব। সব। যেখানে থানায় গেলে ২৪ ঘন্টার আগে মিসিং কেস হয় না, সেখানে ১ ঘন্টার মধ্যে ঢাকা থেকে ফেনীর রাস্তা ব্লক করে ফেলেছে পুলিশ ট্রাফিক। সায়নের অবস্থান জেনে উনিও ছুটলেন আদরের মেয়ের কাছে। সায়ন ততক্ষণে শীতলকে একটা হাসপাতালে নিয়ে এসেছে, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রেপ কেস ভেবে ডাক্তারটা প্রথমে হাত দিতে চাচ্ছিলেন না। পরে ডাক্তারকে বোঝানো হয়েছে পারিবারিক ক্ষোভ মেটাতে কিডন্যাপ করা হয়েছে, রেপ কেস না। রাগের মাথায় আঘাত করা হয়েছে। ডাক্তার আরও কিছু বলতেন, কিন্তু শাহাদাত চৌধুরীর পরিচয় পেয়ে দমে গেলেন। দ্রুত সেবা প্রদানের আধা ঘন্টা পর শীতলের জ্ঞান ফিরল। নিজেকে পেল হাসপাতালের বিছানায়। উঠতে গেলে টান খেল হাতে, বাঁ হাতে স্যালাইন চলছে। সে চোখ ঘুরিয়ে দেখল পুরো কেবিন। কে আনলো এখানে? আর ছেলেগুলো কই? ফোনটা কই? ফোন হারালে শুদ্ধ আধমরা করে দেবে। অনেক কেঁদে কেটে ফোনটা হাতিয়ে নিয়েছিল। আশপাশে তাকিয়ে ফোন না পেয়ে নাক টেনে কাঁদতে লাগলো। শরীরের আঘাতের চেয়ে তার ফোন হারানোর যন্ত্রণা সবচেয়ে বেশি। আঘাতের ব্যথা মেডিসিন নিলেই সেরে যাবে, কিন্তু ফোন হারালে শুদ্ধর খোঁচা মার্কা কথা আজীবন শুনতে হবে। ছোটবেলায় অবুঝ শিশু ছিল, তখন কোলে হিসু করে দিয়ে এই নিয়ে এখনও কথা শুনতে হয়। এখন বড়বেলা, এবার আর রক্ষে থাকবে না।
সায়ন কি ভেবে কেবিনে উকি মেরে দেখে শীতল কাঁদছে। বোন কাঁদছে দেখে হন্তদন্ত হয়ে কেবিনে ঢুকলো সে। ব্যথা বেড়েছে নাকি কাউকে না দেখে ভয়ে কাঁদছে? আগে মেয়েটাকে স্বাভাবিক করতে হবে, কথা বলে ভয় কাটাতে হবে। তাই সে গাল ভরে হেসে বলল, কিরে ছুটকি, কাঁদছিস কেন? ক্ষুধা পেয়েছে? আমার ফোন কোথায় সায়ন ভাই? আমার কাছে। কই দেখি। উফ, বাঁচলাম। না হলে শুদ্ধ ভাই আমাকে মেরে আধমরা করে দিত। কি আশ্চর্য, তুই এতক্ষণ ফোনের জন্য কাঁদছিলি? হুম। একথা শুনে সায়নের হাসি পেলেও নিজেকে সামলে নিল। তার পকেট থেকে ফোন বের করে শীতলের হাতে দিল। ফোন পেয়ে শীতল কল দিল শুদ্ধকে। শুদ্ধ যেন এই কলের আশাতেই এতক্ষণ বসেছিল। চট করে কল রিসিভ করে দেখতে পেল শীতলের মুখ। তীক্ষ্ণ নজরে দেখে গেল ঠোঁটের পাশ কপালের কালছিটে দাগ। তখনই কানে এলো শীতলের চঞ্চল কণ্ঠস্বর, শুদ্ধ ভাই, ফোন হারায়নি। তার কণ্ঠে অবাধ খুশি। ফোন না হারানোই যেন বিশ্বজয় করে ফেলেছে। শুদ্ধ চুপ করে দেখল সেই খুশি। আগে ছিল আধা পাগল, এখন আঘাত পেয়ে ফুল পাগল হলো নাকি কে জানে। নয়তো এ অবস্থায় ফোনের চিন্তা কে করে? তখন শীতলী বেশ গর্ব করে বলল, শীতলের থেকে ফোন কারা এত সোজা না, বুঝলেন শুদ্ধ ভাই? বুঝলাম, তবে হারালে তোকে কি যে করতাম। কি করতেন? তোকে কুচি কুচি করে কেটে ধুয়ে মশলা মাখিয়ে বিরিয়ানি রান্না করতাম। নাম দিতাম ব্যাঙাচি বিরিয়ানি। তারপর বিলিয়ে দিতাম। ছোট বাচ্চারা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে আমার জন্য দোয়া করত। অন্যায়, ঘোর অন্যায়। আমার একটা নাম আছে শুদ্ধ ভাই। আপনি সেই নামকে এভাবে অপমান করতে পারেন না। দুটো খাসি কেটে দাদু আকিকা দিয়ে নাম রেখেছে আমার। আর আপনি কিনা সেই নাম গুম করে আমাকে ব্যাঙাচি নামে নামকরণ করলেন। তোর নামটা যেন কি? একই কাণ্ড। কপালে আঘাত পেলাম আমি আর স্মৃতি হারালেন আপনি। থাপ্পড় না খেলে যা জিজ্ঞাসা করছি বল। সুবহানা চৌধুরী শীতল। শীতল মানে ঠান্ডা, উষ্ণতাহীন। তোর মাঝে কি ঠান্ডা স্থির বলে কিছু আছে? নেই। তোর দাদা পাগল বলেই ভুল মানুষকে ভুল নাম দিয়েছে। যদিও তোর দাদা আমারও দাদা, নাতি হিসেবে দাদার ভুল শুধরানোর দায়িত্ব তো আমারই। তাই আজ সঠিক মানুষকে সঠিক নামে নামকরণ করলাম। তাই বলে ব্যাঙাচি? একদম খাপে খাপ। শীতল মুখ ফুলিয়ে তাকিয়ে রইল শুদ্ধর দিকে। ভিডিও কলে কথা বলছে তারা। ডিসপ্লেতে ভাসছে দুজনের মুখ। নিজের ছবির দিকে নজর গেলে শীতলের কান্না পেল। ইস, মুখের কি অবস্থা তার! সে নিজের মুখে হাত বুলিয়ে কান্নারত স্বরে বলল, আগে ভাবতাম আপনি পাষাণ, তাই পাষাণের মতো আমাকে মারেন। আজ বুঝলাম আপনার থেকেও বাইরের ওই ছেলেগুলো আরও পাষাণ, নিষ্ঠুর। নয়তো এত জোরে কেউ থাপ্পড় মারে? কে মেরেছে? ভ্রু কাটা ওই ছেলেটা। কপালে ব্যথা পেলে কিভাবে? কি জানি, মনে নেই। তবে ওই ছেলেগুলোই কিছু করেছে। মারল কেন তারা? কথা বলেছি তাই। হিজাব কি ওরাই খুলেছে? এবার সে গড়গড় করে বলতে লাগলো ঘটে যাওয়া ঘটনা। শুদ্ধ চুপ করে শুনল। ঠিক এই কথা শোনার জন্যই এতক্ষণ আবোল তাবোল বকছিল। কারণ সে জানে শীতলের পেট পাতলা। একবার কথা শুরু করলে পেটে যা আছে সব উগরে দেবে। অদূরে বসা সায়ন ঠোঁট কামড়ে হাসছে ভাইয়ের বুদ্ধিমত্তা দেখে। এই কাজ যদি সে করত তাহলে শীতল রয়ে শয়ে মনে করে করে বলতো, অথচ শুদ্ধকে এমনভাবে বলছে যেন মজার গল্প শোনাচ্ছে। শুদ্ধ তীক্ষ্ণ বুদ্ধিতে ক্যাচ করে নিল ওই ছেলেগুলো 5 জন ছিল। তাদের ফেস কেমন ছিল, কে কানে কম শোনে, কার গায়ের ড্রেস কেমন ছিল, কে তাকে মেরেছে, কে গালি দিয়েছে, কে হিজাব খোলার দুঃসাহস দেখিয়েছে, সব বলল। আরও বলল গাড়িতে মধ্যে মধ্যে একজনের সাথে বারবার ফোনে কথা বলছিল। কথা বলার সময় কলদাতাকে ভাই ভাই করে সম্বোধন করছিল। অর্থাৎ মিন কালপিট একটা ছেলে। সব শুনে 5 জন ছেলের হুবহু মুখাব্বয়ের বর্ণনা শুনে শুদ্ধ অন্য হাতে থাকা ফোনে রেকর্ডার অফ করল।
কথা বলা অবস্থায় পাঠিয়ে দিল অর্কের নাম্বারে, সঙ্গে ছোট্ট একটা বার্তা, আর্জেন্ট। অর্ক মেসেজ দেখে সেন্ড করলো তার বড় ভাইয়ের কাছে। উনি আবার এসবের কাজ করে, সেও ভাইকে জানিয়ে দিল আর্জেন্ট কেস। কারো উপরে ভরসা না করে শুদ্ধ এক জায়গায় বসেই কাজ চালিয়ে গেল। শীতলকে বারবার এই ঘটনার কথা মনে করতে যেন না হয়, তাই সে এই কাজ করেছে। এরপর কিছুক্ষণ কথা বলে কল কাটল শুদ্ধ। শীতল এবার বকবক করতে লাগলো সায়নের সাথে, পুরনো গল্প মনে করে খুব হাসল। শাহাদাত চৌধুরীও তাল মেলালো তাদের সাথে। তারপর শীতলের স্যালাইন শেষ হলে সায়ন আর শাহাদাত চৌধুরী তাকে নিয়ে রওনা হলো বাসার দিকে। চৌধুরী নিবাসে পৌঁছাতে পৌঁছাতে বেজে গেল ভোর 4টা। ড্রয়িং রুমে সবাই তাদের অপেক্ষা করছে। টেনশনে ঘুম নেই কারোরই। সায়ন ঘুমন্ত শীতলকে কোলে নিয়ে বাড়িতে প্রবেশ করল। ইশারায় বলল শব্দ না করতে। সবাই তাই করল। ফুলের মতো স্নিগ্ধ মুখে আঘাতের দাগ দেখে সবার বুকটা ভারী হয়ে এলো। কাঁদলেনও নিঃশব্দে। সায়ন বোনকে রুমে শুয়ে নিচে আসতেই শারাফাত চৌধুরী রোষানলে পড়ল। উনি সায়নকে সরাসরি বললেন, এই ঘটনা এবারই প্রথম। আমার মনে হয় না এত বছরে এমন শত্রু তৈরি করেছি যারা আমার বাড়ির মেয়েদের দিকে হাত বাড়াবে। কত বড় স্পর্ধা! আমি আবারও বলছি, নিজেকে শুধরে নাও। তোমার না হয় মরার ভয় নেই, কিন্তু তোমার কাজের ফল আমার অন্য সন্তানের প্রাণনাশের কারণ যেন না হয়। তোমার কর্মে যেন তোমার বোনরা কখনো অসম্মানিত না হয়। আজ মেয়েটা বেঁচে গেছে, কিন্তু বারবার বাঁচবে এমনটা তো নয়। আজ না হয় শীতলের উপর হামলা করেছে, কাল শখ স্বর্ণকে টার্গেট করবে না, এটার গ্যারান্টি কে দেবে? সায়ন মেঝেতে দৃষ্টি রেখে বাবার কথাগুলো শুনল। বাবার কথার ধরনে স্পষ্ট উনি ধরে নিয়েছে সায়নের জন্যই এই ঘটনা ঘটল। বোন কিডন্যাপ হওয়ার পেছনে সেই দায়ী। যদিও জোর দিয়ে কিছুই বলতে পারবে না, কারণ রাজনীতিতে এসব কমন হতেও পারে। রাজনীতিতে জড়ানোর পর বাবা ভালো কথা বলে না। এখন যেমন রুটভাবে কথাগুলো বললেন, সেভাবেই বলে। এতদিন শুনতে শুনতে গা সওয়া হয়ে গেছে, তাই জবাব না দিয়ে সিতারাকে বলল খেতে দিতে। রান্না বান্না করাই আছে, কেউ কিছু মুখে তোলেনি, তাই উনি সবাইকে খেতে ডাকলেন। শাহাদাত চৌধুরী ফ্রেশ হতে গেছে, কাল দুপুরের পরপরই চলে যাবেন। সিমিন তো এখনও ঘুমে। শারাফাত চৌধুরী শখ এখন আর খাবে না বলে চলে গেল যার যার রুমে। সায়ন কোনো মতে হাত ধুয়ে খেয়ে চলল নিজের রুমে। যাওয়ার আগে একবার তাকালো স্বর্ণের দিকে। এই তাকানোর মানে স্বর্ণ বোঝে। এর অর্থ জলদি রুমে আয়। স্বর্ণ বিরক্তিতে মুখ কুঁচকালো। তার মুখ দেখে সায়ন বুঝল স্বর্ণ আসবে না, তাই মাঝিরিতে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল, পেনকিলার থাকলে রুমে দিয়ে যেত, মাথা ব্যথায় মরে যাচ্ছি। দেরি করলে থাপড়ে গাল লাল করে দেব। ছেলের কথা শুনে সিতারা চৌধুরী খ্যাক করে উঠলেন। এটা কেমন ব্যবহার সায়ন? ছোট বোনের সাথে কেউ এভাবে কথা বলে? তো কিভাবে বলে? সুন্দর করে বল, না বললে পাবি না পেনকিলার। সায়ন দীর্ঘশ্বাস চাপল। 2 আঙ্গুল কপালে ডলে স্বর্ণের দিকে তাকিয়ে হাত জোর করে বলল, মার্জনা করুন চৌধুরী কন্যা। অনুগ্রহপূর্বক একটা প্রতিষেধক দিয়ে আমাকে ধন্য করুন প্লিজ। ছেলের কাণ্ডে সিতারা এবার হেসে ফেললেন। মাকে হাসতে দেখে সায়ন স্বর্ণকে শীতল চাহনি ছুঁড়ে হনহন করে চলে গেল। তাকে যেতে দেখে স্বর্ণ বিড়বিড় করে বলল, মন ভরে বাপের চোদন খেলো, বাপকে কিছু বলতেও পারল না। অথচ এখন সব রাগ উগড়াবে আমার ঠোঁটের উপরে। বেয়াদব নষ্ট পুরুষটাকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। স্বর্ণ, এই স্বর্ণ, এই বেয়াদব, আর কত গিলবি? শহীদ না হওয়া অবধি। আমাকে নামতে হলে আজ সত্যি সত্যি আমার হাতে খুন হবি। দোতলায় নিজের রুমে শুয়ে পা নাচাতে নাচাতে কথাটি বলল সায়ন। এমন ভাব যেন অসহ্য যন্ত্রণায় ছটফট করছে সে। স্বর্ণ কেবল মুখে এক লোকমা ভাত দিয়েছে, বেচারি গিলা তো দূর, মুখ নাড়িয়ে চিবাতেও পারেনি। তার আগেই অধৈর্য হয়ে ডাকতে শুরু করেছে সায়ন,
সমানে চেঁচাচ্ছে। স্বর্ণ চুপচাপ শুনল, তবে উঠে যাওয়ার প্রয়োজন বোধ করল না। কেউ না জানুক, সে তো জানে কেন চেঁচাচ্ছে। মাথা ব্যথা নাকি ছাই? পাজি ছেলের ধান্দা অন্য কিছু, খুব ভালো করেই জানে সে। যাবে না সে, সত্যিই যাবে না। শকাপুর কাছে ধরা খেয়েও শখ মেটেনি ফাজিল ছেলের। থাকবে কি করে? লজ্জা বলে কিছু থাকলে তো নিজের রুমে শুয়ে শকও শুনছে সায়নের গলার স্বর, হাসছে মিটিমিটি। ভাইয়ের মাথাটা বুঝি সত্যিই গেছে। প্রেমে পড়লে বুঝি এমনই হয়। এদিকে ছেলের কাণ্ডে সিতারা নিজের কাছে থাকা পেনকিলার নিয়ে ছুটলেন দোতলায়। ছেলের বুঝি সত্যি মাথা ব্যথা করছে, নয়তো এভাবে ডাকাডাকি করতো না নিশ্চয়ই। বড় মাকে যেতে দেখে স্বর্ণ ঠোঁট টিপে হাসল। তার জায়গায় বড় মাকে দেখে সায়নের মুখটা কেমন হবে ভেবে হাসি চওড়া হলো তার। সিরাতের সামনে হাসি আটকাতে গ্লাস উঁচিয়ে একটু পানি খেলো, নয়তো এভাবে হাসতে দেখলে প্রশ্নের তোপে পড়তে পারে। ওদিকে সায়ন শুয়ে শুয়ে অস্থির হচ্ছে। এপাশ ওপাশ করে চোখ মুখ বুজে আবার ডাকার আগেই মাকে দেখে বোকা বোকা হাসল। ঠোঁটে হাসি এঁটে উঠে বসল। সিতারার সঙ্গে আনা মেডিসিন ছেলের ডান হাতে ধরিয়ে গ্লাসে গিয়ে দিলেন। সায়ন মুখ কাচুমাচু করে হাতে মেডিসিন নিয়ে চুপ করে বসে রইল। তার তো কোথাও ব্যথা ট্যাথা কিছু নেই। আসলে স্বর্ণকে একটু কাছে পেতেই এতক্ষণ তাড়া দিচ্ছিল, নয়তো পাজি মেয়ে আসতো না। কিন্তু এখন কি হবে? কি বলে বাঁচবে? মনে মনে একথা ভেবে সায়ন কথা খুঁজতে লাগল, কিন্তু এই মুহূর্তে কথা খুঁজে পেল না। পৃথিবীতে কথার আকাল পড়ে গেল নাকি কে জানে। ছেলেকে বসে থাকতে দেখে সিতারা তার মাথায় স্নেহের হাত বুলাতে বুলাতে বললেন, কি হলো বাবা, খা। হ্যাঁ, এই তো খাচ্ছি। খুব বেশি মাথা ব্যথা? কড়া করে এক কাপ চা করে দেই? না না, চা খেলে এখন আর ঘুম আসবে না। আমি বরং ঘুমানোর ট্রাই করি। ওষুধটা খেয়ে নে বাপ, তারপর ঘুমা। আমি চুল টেনে দিচ্ছি, এমনিতেই ঘুম চলে আসবে। কথা বলে সিতারা সায়নকে তাড়া দিয়ে ওষুধ খাওয়ালো। সায়নও খেতে বাধ্য হলো। তারপর উনি ছেলে শিওরে বসে কখনো ছেলের মাথার চুল টেনে দিতে লাগলেন, কখনো কপাল টিপতে লাগলেন। মনে মনে সায়ন স্বর্ণের গোষ্ঠী উদ্ধার করে চোখ বুজে নিল। একটু পর ছেলেকে গভীর নিঃশ্বাস ফেলতে দেখে সিতারা লাইট অফ করে চলে গেলেন। উনি যেতেই সায়ন উপর হয়ে শুয়ে বিড়বিড় করে বলল, খেতে চাইলাম সুন্দরী বউ, অথচ খেতে হলো পেইন কিলার। সবই কপাল। কথা বলে স্বর্ণকে গালি দিতে দিতে সে সত্যি সত্যি ঘুমের দেশে পাড়ি জমালো। ঘড়ির কাঁটা চলছে টিকটিক করে। রাতের শেষ প্রহর। নিবাসের সকল সদস্য গভীর ঘুমে মগ্ন। তখন কেউ দোতলার রুমের দরজা খুলল। পা টিপে টিপে বের হলো সন্তর্পণে। গুটি গুটি পায়ে এগিয়ে দরজায় হাত ছোঁয়ালো। পাসওয়ার্ড টিপে প্রবেশ করল রুমে। এদিক ওদিক উকিঝুঁকি মেরে নিঃশব্দে দরজা আটকে দিল। লাইট জ্বালালো, বিছানায় বসল। এরপর চোখ বুলালো চারপাশে। সামনে থাকা বিশাল বড় ড্রেসিং টেবিলের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে মলিন হাসল। হাত রাখল আঘাতপ্রাপ্ত ঠোঁটের কোণে। তখন হাতের ফোনটা ভাইব্রেট হতে দেখে হাসল। জানতো কলটা এখনই আসবে। সে কল রিসিভ করে গা এলিয়ে দিল নরম বিছানায়। নাকে এসে ঠেকল খুব পরিচিত ঘ্রাণ। তখন ফোনের ওপাশেও নীরবতা। কিছুক্ষণ পর কানে এসে বিঁধল গমগমে সেই কণ্ঠস্বর, এত রাতে আমার রুমে কি ঘুমাসনি কেন? ঘুম ভেঙে গেল আর আসছে না যে, এজন্য আমার রুমে আসতে হবে? এলে কি ক্ষয়ে যাবে? তা যাবে না, তবে আসার কারণ থাকতে হবে। কেন? রুমে কি হিরে জহরত লুকিয়ে রেখেছেন যে ভয় পাচ্ছেন? এর চেয়েও দামি কিছু। চুরি করি তাহলে? চুরি করতে গেলে কৌশল জানা আবশ্যক। শুনি, কি সেই কৌশল? রুমের মালিকের থেকে চুরির কৌশল জানতে চাচ্ছিস? ঘটে বুদ্ধির ছিটেফোঁটা না থাকলে যা হয় আর কি। আমি অসুস্থ, বকবেন না খবরদার। এখনও ব্যথা আছে? আছে। শুদ্ধ ভাই? আমাকে ফোনটা দেওয়ার কারণ কি? বলেছি তো,
বিয়ের কাজ কত দূর এগোলো জানার জন্য। কাজ শুরু করিনি এখনো। কাল থেকে শুরু কর। বিয়ে করব। বিয়ে করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ বিয়ে পাগল হয়ে গেলেন কেন? কাহিনী কি? বয়স তো আর কম হলো না, তাই বলে হঠাৎ করে কেন? ওসব তুই বুঝবি না, আরও বড় হ। বুঝবো না, অথচ আমার ঘাড়ে গুরুদায়িত্ব চাপিয়ে দিয়েছেন। দেওয়ার কারণ সময় মতোই বুঝে যাবি। কথা বলে শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে হাসল। শীতল চোখের সামনে যেভাবে বুকের মধ্যে ফোন লুকিয়েছিল ভাবলেও হাসি পায়, অস্বস্তি লাগে। মূলত এই কারণে ফোন নিজের কাছে রাখার সাহস করেনি। ফোনটা দেখলে সেদিনের ঘটনার কথা মনে পড়ে যেত, যেটা তার জন্য শুভকর কিছু হতো না। কেন হতো না? এই কেনর কোনো জবাব নেই। জবাব খোঁজারও প্রয়োজন মনে করেনি কখনো। সে চোখ খুলে তাকালো ল্যাপটপের দিকে। তার বিছানায় শুয়ে আছে শীতল, কানে ফোন, বুকের উপর একটা বালিশ। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বিছানা জুড়ে। পরনে কালো কালার লেডিস টপস, সঙ্গে ঢিলে ঢালা প্লাজো। পুরো লুক নাদান বাচ্চা টাইপের, অথচ দুষ্টুমিতে পিএইচডি করা, কথায় কাজে দুরন্তপনা। শীতল কিছুক্ষণ আগে রুমের পাসওয়ার্ড চাপতেই তার কাছে নোটিফিকেশন চলে এসেছে। এত রাতে রুমে কে ঢুকতে চাচ্ছে? কি কাজ? নাকি অন্য কেউ বাসায় ঢুকেছে? মূলত এসব ভেবেই ল্যাপটপ চেক করে দেখে দরজার সামনে জুবুথুবু শীতল দাঁড়িয়ে আছে। হেলে দুলে বারবার পাসওয়ার্ড ইন করছে। তাকে দেখে কনফার্ম বাটন প্রেস করতেই দরজা খুলে গেছে। ডিসক্লাইন করলে একাধিকবার পাসওয়ার্ড চাপায় বৈদ্যুতিক শক খেত। বৈদ্যুতিক শখে ঝাঁকি খেয়ে সে ওখানেই মরে পড়ে থাকত। অথচ বোকা শীতল টের পায়নি রুমের মালিক না চাইলে রুমে ঢুকতেও পারত না। বর্তমানে দুজনেই চুপ, চলছে নীরবতা। অদ্ভুত কারণে নিশ্চুপ থাকতে ভালো লাগছে। ফোন কানে ধরে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনছে। কাকতালীয়ভাবে দুজনেরই মন খারাপ, মনে অনেক কথা জমা, অথচ বলতে ইচ্ছে করছে না। শীতল আবার বেশিক্ষণ চুপ থাকতে পারে না। চুপ থাকলে পেটের মধ্যে গজগজ করে। এই স্বভাবের কারণে সেই আগে নীরবতা ভাঙল। ধীর কণ্ঠে বলল, শুদ্ধ ভাই। একটা কথা বলি। না। কেন? বলি না প্লিজ। বারণ যখন শুনবি না তখন পাগল ছাগলের মতো জিজ্ঞাসা করিস কেন? আপনার কি মন খারাপ? কথা কেন মনে হলো? আপনার বুক চাপা নিঃশ্বাস আমার কানে কানে গুনগুন করে বলে গেল। কথা বলে খিলখিল করে হাসল শীতল। হাসতে গিয়ে কাটা ঠোঁটে টান খেল। ব্যথাতুর শব্দ করে ঠোঁট চেপে ধরল। শুদ্ধ হাসি শুনল তার করা ব্যথাতুর শব্দ। কেন জানি বুকটা ভার হলো। তারপর ল্যাপটপে চোখ রেখে বলল, রুমে যা। কেন? যেতে বলেছি। যাব না। তুই চুন্নি, তোকে বিশ্বাস নেই। তোকে রুমে রাখার রিস্ক, যা বলছি। আমি চুন্নি? কি চুরি করেছি আমি? খবরদার বলছি, উল্টাপাল্টা অপবাদ দেবেন না। আমার নতুন টি শার্টটা গায়েব করেছিস। পারফিউম, সিব্লু রিচওয়াশটাও 2 দিন আগে ঝেড়েছিস। আরও বলবো? শীতল জিভে কামড় দিল। সত্যি সত্যি গায়েব করেছে। কিন্তু বিশুদ্ধ পুরুষ জানল কিভাবে? কথায় কথা বাড়ে। কিছু বলতে গেলে তো সত্য ফাঁস হয়ে যাবে। এর চেয়ে ভালোই কলটা কাটাই উত্তম। তাই সে বলল, যেই না রুমের চেহারা, তার আবার নাম রেখেছে পেয়ারা। থাকবই না আপনার রুমে। কথা বলে সে কল কেটে দিল। তারপর পুরো রুম টই টই করে ঘোরে। এটা ওটা নেড়ে চেড়ে দেখল। রুমের এক কোণে থাকা ছোট্ট ফ্রিজ খুলে সফট ড্রিঙ্কস বের করল। খেলো ধীরে সুস্থে। অত্যাধুনিক ডিজাইনের ড্রেসিং টেবিলের কাজ সরিয়ে থরে থরে সাজানো পারফিউম ঘেটে ঘুটে দেখল। তারপর পছন্দসই একটা নিয়ে নিজের শরীরেও মাখল। খোলা চুলগুলো খোপা করে স্টাডি টেবিল থেকে একটা কলম নিয়ে খোপাতে গুজে দিল। চুলের কাঠির কাজ সারল কলম দিয়ে আর কি। এরপর থম মেরে কিছুক্ষণ বসে থেকে যাওয়ার জন্য পা বাড়িয়েও থেমে গেল। পিছু ফিরে তাকালো বিছানার দিকে। বিছানাটা যেন তাকে টানছে।
ভাবল সে যদি এখানে থেকেও যায় শুদ্ধ জানতেও পারবে না। কল কেটে দিয়েছে, জানার কথাও না। চোখে আবার ঘুম ধরা দিয়েছে। রুমে যেতে আলস্যও লাগছে। এসব ভেবে সে ড্রিম লাইট অন করল। রুম ছুঁয়ে গেল নীলচে নরম আলোয়। তার রুমটার থেকেও এই রুমটা বড়সড়, খুব বেশি সুন্দর। গোছগাছ থাকে অল টাইম, এজন্যই খুব লোভ হয়। মন বলে শুদ্ধকে বের করে রুমটা দখল করে নিতে। মনে মনে এসব ভাবতে ভাবতে সে এগোলো বিছানার দিকে। শুয়ে পড়ল নিশ্চিন্ত মনে। এরপর বিড়বিড় করে বলল, একটু ঘুমাই। একটু ঘুমালে তো আর পাপ হবে না, জানতেও পারবে না রুমের খচ্চর মালিক। কথা বলে চোখ জোড়া বন্ধ করে নিল। পরিচিত ঘ্রাণ নাকে এলে প্রাণ ভরে টেনে নিল। এরপর অবান্তর ভাবনা ভাবতে ভাবতে ঘুমের দেশে পাড়ি জমালো। শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখল তার অনুপস্থিতিতে তার রুমে, তার বেডে অন্য কারো রাজত্ব। অথচ না কিছু বলতে পারল আর ধমকে বের করে দেওয়ার ইচ্ছে হলো। এখন মধ্যরাত, ঘুমিয়ে আছে সুখী মানুষগুলো। ইয়াসির রাতের রাস্তায় হাঁটতে হাঁটতে সিগারেট ফুঁকছে, নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়ছে। তার মনে একটা আফসোস জমা হয়েছে। সে আফসোসের নাম শীতল। আজকে পাখিটাকে না চাইলেও ছাড়তে হয়েছে। পাখিটার সেই পুতুল মুখ, শরীর শিরশির করা গোলাপি ঠোঁট, অধর কামড়ে হাসি, রাগী ফেস, চঞ্চলতা, সব তার চোখের তারায় ভাসছে। কুটকুটে যৌবনের তাড়নায় জীবনে অনেক মেয়েকেই খেয়েছে, কিন্তু না মন তৃপ্ত হয়েছে আর না দেহ। এবার মনের মতো কাউকে পেলে নিজের কাছে রেখে দিলে কেমন হয়? ঠিক বন্দিনী করে, সম্পত্তির মতো নিজের নামে দলিল করে, যাতে কেউ না কাটতে পারে। কাজটা করলে কিন্তু মন্দ হয় না। তার জীবনে হেতু দরকার। সংসার করার ইচ্ছে কোনো কালই ছিল না, কিন্তু জীবনটা আজকাল খুব বেশি পানসে লাগে। একাকী সময়গুলোতে কাউকে পাশে পাওয়ার শখ জাগে। অনেক তো হলো বাউন্ডুলে পনা। এবার তাহলে শীতল রানীকে বন্দিনী করা যাক, রেখে দেওয়া যাক নিজের খুব কাছে নিজের করে। তার স্তব্ধ বাড়িতে চঞ্চল পাখিটি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। তার মন কেমন করা খিলখিল হাসিতে সুখ এসে ঝুমঝুম করবে। গাইবে, নাচবে, আর সে দুচোখ ভরে দেখবে, হাসবে, আগলে রাখবে। এছাড়াও চঞ্চল পাখিটাকে সে রোজ রাতে বউ সাজাবে, লাল টুকটুকে লাজে রাঙা বউ। মোট কথা, বউয়ের সাজে কখনো কারো সঙ্গে রাত্রিযাপন করা হয়নি। না কারো বউয়ের সাজ নষ্ট করার কারণ হতে পেরেছে। এবার হবে, খুব তাড়াতাড়ি হবে। সামর্থ্যবান পুরুষ হয়ে যদি বউ সাজে বউয়ের সাজ নষ্ট করতে না পারে, তবে কেমন পুরুষ সে? ছ্যা, পুরুষ সমাজ কি মানবে তাকে? মানা উচিত না। সে জানে না এসব কেন ভাবছে, তবে ভাবতে ভালোই লাগছে। তার এমন বেপরোয়া ভাবনার ছেদ ঘটল ফোনের রিংটোনে। কল রিসিভ করে কানে ধরতেই কেউ বলল, ওই ছেলেগুলো কই? কোথায় পাঠিয়েছ তাদের? পালাতে বলেছি, পালিয়েছে। কোথায় গেছে আমি কি করে বলবো? সত্যি কথা বলো ইয়াসির। কি আশ্চর্য! আপনাকে মিথ্যে কথা বলবো কেন? আপনি কি আমার বেড পার্টনার যে মিষ্টি মিষ্টি কথা বলে আরেক রাউন্ড খেলার ফায়দা খুঁজবো? তুমি কি নর্মাল কথা বলতে পারো না? না, পারি না। কারণ আমার সেক্স পাওয়ার আপনার মতো লো বাজেটের না। আমার পাওয়ার অল টাইম তুঙ্গে থাকে, আমিও থাকি চাঙ্গে। এতই যখন পাওয়ার, মেয়েটাকে রেপ করলে না কেন? শুদ্ধ মশাইকে একটু খেলিয়ে নিতে মন চাইল। তাছাড়া ওই নটি বয় আগে দেশে আসুক। বিদেশে বসে বোনের কলঙ্কিত দেহ দেখে কতটুকুই বা শোক পালন করবে। ও ফিরলে আর পারবে না। শকুনি দৃষ্টি তার। এমনি এমনি শীর্ষস্থানে নাম পৌঁছায়নি তার। বলেন কি? দেখে তো মনে হয় না। গভীর জলের মাছ, যা করে তা দেখায় না, আর যা দেখায় আসলে সে সেটা না। তাই ওকে হেলাফেলা করা ঠিক হবে না। ও আইসি, সম্বন্ধে দেখি গোটাটাই চিজ বার্গার। ও তোমার বউয়ের ভাইনা যে সম্বন্ধী ডাকবে, ডাকলে কি পাপ হবে? তা জানি না, তবে সিরিয়াস হও, চোখ কান খোলা রাখো। গাধার মতো একাজ বারবার করে সময় নষ্ট করছো তুমি।
মেয়েটাকে ছেড়ে শুদ্ধকে খোঁচালে এর ফল ভালো হবে না। ভেজর ভেজর না করে টাকা পাঠান দেখি। পকেটে টাকা না থাকলে শরীরে এনার্জি পাই না। ইয়াসিরের কথা শুনে লোকটা কল কেটে দিল। কয়েক মিনিট পর তার ফোনে মেসেজ এলো। মাত্রই অ্যাকাউন্টে 3 লাখ টাকা ঢুকেছে। এবার শান্তি লাগছে। মনে শান্তি নিয়ে ভাবতে লাগলো পরের থাবাটা ঠিক কোন জায়গায় দিলে শুদ্ধ সোনা আটকে উঠবে। কাটা মুরগির মতো ছটফট করবে। চৌধুরী নিবাসে নাকি 2টো কুচো চিংড়ি আছে। নামটা বোধহয় সাম্য সৃজন। তাদের থাবার গুটি বানালে কেমন হয়? ভালোই হয় বোধহয়। তাহলে আর কি, ভালো দিয়ে ভালো কাজই সম্পূর্ণ করা হোক। গভীর ঘুমে তলিয়াছে সায়ন। রুম জুড়ে অন্ধকার। সময় তখন ভোর 5টার কাছাকাছি। সেই মুহূর্তে নিঃশব্দে তার রুমে প্রবেশ করল কেউ। আস্তে করে জ্বালালো ড্রিম লাইট। আবছা আলোয় দেখল দাপুটে রাগী ছেলের শান্ত চেহারা। সে সাবধানে হাতে রাখা কেকটা সেন্টার টেবিলের উপরে রাখল। এরপর কোলবালিশটা সরিয়ে সায়নের পাশে শুয়ে পড়ল। মায়া লাগলো ডাকতে। বুকের কাছ থেকে কোলবালিশ সরায় বিরক্ত হলো সায়ন। বউটাও কাছে আসে না। কোলবালিশও আজকাল কাছে থাকতে চাইছে না। কি যে জ্বালা। সে ঘুমের ঘোরে কোলবালিশ হাতড়ে নিতে গিয়ে হাত পড়ল নরম কিছুর উপর। বালিশ তো এত নরম হয় না। বিড়াল টিড়াল নাকি? রুমের দরজাটা খোলা দেখে ঢুকে পড়েছে বোধহয়। একথা মাথায় আসতেই সে চোখ খুলতে গিয়েও খুলতে পারল না। কেউ চোখের উপর হাত রেখেছে। তার খুব কাছে ঝুঁকে এসেছে। কানে কানেও বলছে, শুভ জন্মদিন শাহরিয়ার চৌধুরী। শুভ হোক আপনার জীবনের আগামী পথ চলা। সুখ ও স্বাচ্ছন্দ্য এসে আলোকিত করুক আপনার জীবন। সায়ন হাসল। তার চোখ থেকে হাত সরালে ঘুম ঘুম চোখে দৃষ্টি মেলতেই চোখের তারায় বিস্ময় খেলে গেল। তড়িৎ উঠে বসতে গিয়েও নিজেকে দমিয়ে নিল। চোখ ডলে আবার তাকালো। স্বর্ণ তাকিয়ে আছে। সায়ন অবাক হয়ে দেখছে শাড়ি পরা স্বর্ণকে। স্বর্ণ শাড়ি পরে না, কালে ভদ্রেও না, আর পরলেও কখনো বাইরে যায় না। অথচ আজ এই রূপে, এই বেশে। তাকে দেখে সায়ন কথার খই হারিয়ে ফেলল। শুধু মুগ্ধ নয়নে দেখে গেল তার মনোহরিণীকে। তারপর আজলা ভরে স্বর্ণের 2 গালে হাত রেখে বলল, কাজী অফিস খোলা থাকবে এখন? না। কাজীর বাড়িতে লোক পাঠাই, তুলে আনুক বেটাকে? হুম। তাহলে তুই কিছু একটা কর। কি করব? হয় বিয়ে, নয়তো বেসামাল আমিটাকে সামলে নে। উঠে বসো। কথা বলে স্বর্ণ সরে গেল। কেকটা এনে দাঁড়ালো ঠিক সায়নের সামনে। সায়নের চোখে মুখে মুগ্ধতা, বিহ্বলতা, অপ্রত্যাশিত ভালো লাগায় বুক ভরে গেছে। স্বর্ণ সেজেছে। তার স্বর্ণ তার জন্য সেজেছে। যত্ন করে চোখে কাজল পড়েছে, ঠোঁটে লিপস্টিকের হালকা ছোঁয়া, অঙ্গে জড়ানো তারই দেওয়া জামদানি শাড়ি। আচ্ছা, শাড়িটা বেশি সুন্দর, নাকি তার স্বর্ণ অঙ্গে জড়িয়েছে তাই এত সুন্দর লাগছে? সায়নকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখেও স্বর্ণ কিছুই বলছে না, হাসছে না, আর না লজ্জায় নুয়ে পড়ছে। সে সায়নকে উঠে বসিয়ে ইশারায় কেক কাটতে ইশারা করল। সায়ন কেকটার সামনে রেখে স্বর্ণকে হ্যাঁচকা টানে বসালো তার সামনে। খুব শক্ত করে জড়িয়ে ধরল পেছন থেকে। গ্রীবায় থুতুনি ঠেকিয়ে চুমু খেলো। খোঁচা দাড়ি ঘষে দিল মসৃণ ত্বকে। কদিনের না কামানো দাড়ির খোঁচা খেয়ে স্বর্ণ বিরক্তি নিয়ে তাকালো। সরে বসার চেষ্টা করল, কিন্তু পারল না, আটকা পড়ল পুরুষালী শক্ত বাঁধনে। সায়ন তার হাতের উপর হাত রেখে কেক কাটল। দুজন দুজনকে খাওয়ালো। স্বর্ণ রিচুয়াস গিফট করল এবং নিজে হাতে তা পরিয়ে দিল। সায়ন তাকালো জানালার দিকে। দেওয়াল ঘড়িতে বাজে 5টা 48। বাইরে আলো ফোটেনি। মনেও ছিল না আজ তার জন্মদিন। জন্মদিনের সকালটা এত সুন্দর হবে ভাবতেও পারিনি। সে পুনরায় স্বর্ণকে কাছে টেনে নিল। যত্ন করে চুমু আঁকল চোখে, গালে, গলায়। তারপর ফিসফিস করে ডাকল, জান।
হুম, চল না বিয়ে করে ফেলি। আজই বাসায় জানিয়ে দেই। শুধু শুধু টাইম ওয়েস্ট করে কী লাভ? আমি কি পালিয়ে যাচ্ছি? ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? যেই ফিল্ডে পা রেখেছ 2 দিন পর দম ফেলানোর সময় পাবে না, এরই মধ্যে বিয়ে? তাও ঠিক, কিন্তু মন তো মানছে না। এক কাজ করি, চুপি চুপি বিয়ে করি, পরে জানাবো সবাইকে। আমার বিশ্বাস আমার বাপ ছাড়া বাড়ির কেউই অমত করবে না। শকাপুর বিয়েটা হয়ে যাক, এরপর তোমার পালা। কিন্তু কি? সায়ন ওকে জড়িয়ে ধরেই শুয়ে পড়ল। মুখ রাখল স্বর্ণের গলার ভাঁজে। এরপর কিছুক্ষণ চুপ থেকে বিড়বিড় করে আওড়ালো, এলোমেলো হয়ে যায় মন, কেন আজ বুঝি না। দাবানল যেন ছড়ালো পার করে সীমানা। সাপদের মতো হানা দেয় এই মনের কামনা। নিজেকেই দেখে লাগে আজ অচেনা অচেনা অচেনা। সায়ন থামল। স্বর্ণ মনে মনে হাসল। তারপর সায়নের চুল খামচে ধরে গলার ভাঁজ থেকে মুখ তুলে চোখে চোখ রাখল। সায়নের নিদারুণ ফেসে নজর বুলালো। কপাল, গাল, নাক, ঠোঁট রেখে চুমু আঁকল খোঁচা খোঁচা দাড়ির থুতুনিতে। তারপর বলল, স্কলারশিপ নিয়ে 2 বছরের জন্য বাইরে চলে যাই। কেন? যতদিন যাচ্ছে তোমার চিপকা চিপকি বাড়ছে। দিনকে দিন অধৈর্য হয়ে যাচ্ছ তুমি। এর চেয়ে দূরে চলে যাই। তুমি এদিকে কাজ সারো, 2 বছর পর না হয় দেশে ফিরে সংসার সাজাবো আমরা। এতে আমার পড়াশোনাও ঠিক থাকবে আর তুমিও লক্ষ্যে স্থির থাকতে পারবে। প্রতিনিয়ত আমার যৌবনের খাতায় আগুন জ্বালিয়েও মন ভরছে না তোর। এখন তোকে রোজ না দেখে না ছুঁয়ে মেরে ফেলার পায়তারা জুড়েছিস। এতই সোজা, এতই সস্তা আমার প্রেম অনুভূতি? ঠান্ডা মাথায় ভেবে দেখো, এতে দুজনেরই ভালো হবে। সর, যা তো তুই। ভুলেও আমার রুমে আসবি না তুই। তোর ভালোবাসার গোষ্ঠীকে চন্দ্রাবতী। কথা বলে সায়ন রেগে উঠতে গেলে স্বর্ণ থামিয়ে দিল। সায়নের 2 গাল আঁচলা ভরে ধরে এক গালে মৃদুভাবে থাপ্পড় মেরে বলল, মুখ খারাপ করতে বারণ করেছি না? তুমি আমার বালের আবদার করবা আর আমি শক্তিহীন পুরুষের মতো মেনে নেব? আবার গালিও দেওয়া যাবে না? গালি দেব না তো কি এভাবে চুমু দেব? কথা শেষ করে স্বর্ণের ঠোঁটে চট করে চুমু খেয়ে নিল। কাজটা এত দ্রুত করল যে তাকে বারণ করারও সময় পেল না স্বর্ণ। স্বর্ণ কিছু বলার আগেই নিজে সিরিয়াস হয়ে বলল, আমি ইচ্ছে করে তোকে ভালোবাসিনি। যা হয়েছে তা মনের অজান্তে। কিন্তু বর্তমানে আমাদের রিলেশন নিয়ে আমি খুব সিরিয়াস। ভালোবাসি তোকে, তাই বউ বানাবো তোকেই। নয়তো মন কুঠুরি আজীবনের জন্য সিলগালা করে দেব। আর মজা করে যদি দূরে যাওয়ার কথাটা বলিস, তাহলে বলবো দারুণ জোকস। ফিলিংস হচ্ছে নাইস, ওয়াও, অসাধারণ, নেক্সট, পরের পার্ট প্লিজ। আর যদি সিরিয়াসলি বলিস, তাহলে আগেই ওয়ার্নিং ছাড়াই বাসর সারব, প্রেগনেন্ট করব। তারপর বিয়ে করে বাসায় জানাবো। এটা অন্তত মাথায় গেঁথে রাখিস। স্বর্ণ চুপ করে শুনল। তারপর সায়নকে সরিয়ে সায়নের বুকে মাথা রেখে চুপ করে শুয়ে থাকল। সায়ন তাকে বুকে আগলে রেখে চুলে বিলি কেটে দিচ্ছে যত্ন সহকারে। শান্তিতে 2 চোখে ঘুম নেমে আসছে। সায়নের মাথায় হঠাৎই দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে স্বর্ণের কানে কানে বলল, শাড়ি কি আমার জন্য পরেছিস? হুম। তাহলে খোলার দায়িত্বও তো আমারই, তাই না? রুমে যাব, সরো। মামার বাড়ির আবদার, বললেই মনে হচ্ছে যেতে দেব। তাহলে মুখটা বন্ধ রাখো, একটু আদর করতে দে। আগামী 1 সপ্তাহ তোমার কাছে আসা তো দূর, কথাও বলবো না। এখন যেতে দাও, না হয় সময় বেড়ে যাবে। তুমিই ভাবো কি করবে তুমি। কথা বলে স্বর্ণ ওকে ধাক্কা দিয়ে উঠে চলে গেল। দরজা খুলে যাওয়ার আগে সায়ন মুখ কাঁচুমাচু করে বলল, যাচ্ছিস যা, আমাকে রেপ করে যা প্লিজ, নয়তো তোর ছোঁয়ায় একটু কলঙ্ক লেপটে দিয়ে যা জান। আবার শুরু করলে? না মানে সকালে আয়নায় নিজেকে দেখে যাতে সান্ত্বনা দিতে পারি তাই আর কি। তার কথায় স্বর্ণ খুব বিরক্ত হয়ে তাকিয়ে চলে গেল।
স্বর্ণকে রেগে যেতে দেখে সায়ন শব্দ করে হেসে ফেলল। তার লাগাম ছাড়া কথা ও কাজ শুধু পাগলিটাকে রাগানোর জন্যই আর কি। পরিশেষে সফল। 1 সপ্তাহ পরের ঘটনা। শীতল এখন সুস্থ বলা চলে। তার চঞ্চলতা দেখে বোঝার উপায় নেই কত বড় বিপদের হাত থেকে বেঁচে ফিরেছে। তার মতে তার জন্য চিন্তা করার অনেক মানুষ আছে। সে শুধু শুধু চিন্তা করে রক্ত শুকাবে কেন? এরই মধ্যে সে শুদ্ধর বিয়ের ব্যাপারে ইনিয়ে বিনিয়ে সবার কাছেই বলেছে। আশ্চর্যের ব্যাপার, কেউই বিশ্বাস করতে চায় না। শীতলের কথা শুনে সিতারা নিজে শুদ্ধকে জিজ্ঞাসা করেছিল। শীতল খেতে বসে বলছিল, তুই নাকি পাত্রী দেখার কথা বলেছিস, সত্যি নাকি বাপ? পাগল ছাগল মানুষ কত কথাই তো বলে, সব কথা কি ধরতে আছে? আমি কাজে এসেছি। এসব বিয়ে টিয়ের কথা বলে মনোযোগ নষ্ট করতে চাচ্ছি না আপাতত। ওর কথায় কান দিও না তো। ছেলের কথা শুনে সিতারা দীর্ঘশ্বাস চাপলেন। ভেবেছিলেন ঘটনা সত্যি বোধহয়, খুশিও হয়েছিলেন। কিন্তু ছেলে তো মুখের উপর না করে দিল। 2 দিন পর শীতল পুনরায় কলেজে যাওয়া শুরু করল। কেউ বাধা দিল না, তবে সায়ন 3 বোনের জন্য করা সিকিউরিটির ব্যবস্থা করল, যেটা 3 বোনের কেউই টের পেল না। শুদ্ধ স্কেচগুলো পেয়ে গেছে, সায়নকে পাঠিয়েছে কাজ শুরু করতে। সায়ন ইনিয়ে বিনিয়ে শীতলকে সেগুলো দেখিয়েছে। শীতল বিস্ময় নিয়ে কনফার্ম করেছে এরাই ছিল। বোনের কথা শুনে সায়ন মাথায় হাত বুলিয়ে হাসতে হাসতে জিজ্ঞাসা করেছিল, বোন, মনে কর এই ছেলেগুলোকে হাতের কাছে পেলে তখন কি করবি? মাফ করে দিবি? মোটেও না। ওরা আমাকে মেরেছে, মেরে ঠোঁটের রক্ত বের করেছে। যখন আমার বুকে লাথি মারল, আমার মনে হয়েছিল আমি মরেই যাব। শ্বাস নিতে পারছিলাম না। হৃৎপিণ্ড যেন ছিটকে বেরিয়ে আসবে এমনভাবে লাফাচ্ছিল। বিশ্বাস করো ভাইয়া, খুব কষ্ট হয়েছিল আমার, খুব। ওদেরকে পেলে করাত দিয়ে ওদের হাত কাটব, কাটা চামচ দিয়ে ওদের হাট খুঁচিয়ে দেব। বেয়াদবগুলো তখন বুঝবে কারো বুকে ব্যথা দিলে কেমন লাগে। ধর এমনভাবে কেউ তাদের মেরে তোর কাছে পার্সেল করলো, ভয় পাবি না তো? মোটেও না। তাহলে আবেদন মঞ্জুর করা হলো। মানে? কিসের আবেদন, কিসের মঞ্জুর? ও কিছু না, তুই পেয়ারা খা, আমি যাই। সায়নের কথার আগামাথা কিছুই বুঝতে না পেরে পেয়ারা খাওয়ায় মনোযোগ দিল সে। সিতারা এসে তখন জানালেন শুদ্ধকে নাকি কলে পাচ্ছেন না তিনি। ছেলেটার সাথে কথা হয়নি গতকাল থেকে। এ কথা শুনে শীতল নিজেই ফোন করল শুদ্ধকে। কলের পর কল দিতেই থাকলো, তবুও কেউ রিসিভ করলো না। 8 বারের বেলায় কেউ রিসিভ করে বলল, হেই শীতল, শুদ্ধকে আটকাও বোন। আটকাবো? কিন্তু কেন, কি হয়েছে? লাইফ রিস্ক নিয়ে স্কাই ডাইভিং করার পায়তারা জুড়েছে। কার উপর রেগে আছে কে জানে। এটা আবার কি? একটা কাজে প্রাইভেট জেট নিয়েছিলাম, এখনও বলছে প্যারাশুট নিয়ে জেট থেকে লাফ দেবে। এই পাগলকে কি করে সামলাবো আমি? লাফ দেবে মানে? চলন্ত জেট থেকে লাফ দেবে? তাও একা নয়, ঐশ্বর্যকে নিয়ে। ঐশ্বর্যকে? আমাদের দলের হাট হ্যাকার, দেখবে ওদের। একথা বলে কামরান ফোনের ব্যাক ক্যামেরা অন করতেই দেখতে পেল শুদ্ধকে। সাদা টি শার্ট, কালো প্যান্ট পরা সুদর্শন যুবকটির কাঁধে ব্যাগ। সে কথা বলতে বলতে জেটের দরজা খুলে দিল শুদ্ধ। কামরান তাকে বলতেও পারল না শীতল কলে আছে, তাকে দেখছে। তার আগেই শুদ্ধ লাফ মেরেছে জেট থেকে। এরপর পরই লাফ দিল আরেকজন। তার শারীরিক গঠন বলে দিচ্ছে সে মেয়ে। চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ। অপরূপ সৌন্দর্যের অধিকারী বলার অপেক্ষা রাখে না। কামরান ক্যামেরার নিচের দিকে তাক করতেই দেখতে পেল শুদ্ধ পড়ে যাচ্ছে নিচের দিকে। নিচে বড় বড় পাহাড়, উপর থেকে পড়লে বাঁচানো যাবে না। শেষ শেষ। এইটুকু দেখে ভয়ে শীতলের দেহ কাঁপতে লাগলো। ঘামতে থাকে দরদর করে। আর দেখার সাহসও করল না সে। চিৎকার করে উঠল, শুদ্ধ ভাই,